এখানে আমরা লাস্ট কি করছিলাম, কিছু ফন্ট নিয়ে আসছিলাম, মনে পড়ে কিনা যে লাস্ট যে কোডিং করেছিলাম সিএসএস কোডিং করেছিলাম লাস্ট। তো এখানে যে ফন্ট অ্যাড করছিলাম কোথার থেকে, গুগল ফন্ট থেকে। ঠিক আছে, এগুলো সব গুগল ফন্টের। তারপর একটা এক্সটার্নাল সিএসএস যুক্ত করেছিলাম, এটা আনছিলাম কি সিডিএন থেকে কল করছিলাম। আর এটা আনছিলাম এক্সটার্নাল এই সিএসএস থেকে, মানে এই সিএসএস থেকে এখানে পাচ্ছে। তাহলে ডিফল্ট এই যে আমার ফন্টটা যেটা আমি ডাউনলোড করছি এটা দেওয়া আছে ডিফল্ট। তাহলে আমি এইগুলো ডিলিট করে দিই, ওটুকু আমার লাগবে, এইটুকু বাদ দিয়ে দিই, এইটুকু আমার লাগবে। মার্জিন ডিফল্ট পেডিং 0 করে দিলাম। ওই ফন্ট যেটা আমি ইম্পোর্ট করছি সেটাকে কি করলাম, পুরো বডির মধ্যে দিয়ে দিলাম। এটা আমি ইম্পোর্ট করা, যেখানে ইম্পোর্ট করা, ঠিক আছে, এই ফন্টটা। তো স্টাইলে এইটুকুই থাক। আর এই বাল্ব অন অফটা আমি জাভাস্ক্রিপ্ট বোঝানোর সময় দেখাবো কেমনে এই বাল্ব অন অফ করতে হয়। আচ্ছা, লোগো থাক আর এই ইন্ডেক্স। তাহলে এখন আমার কথা হচ্ছে, আমি যে বললাম এটা রান করে কোথায়, ব্রাউজারে রান করে, তাই না? তার মানে আমি জাভাস্ক্রিপ্ট যদি তোমাকে দেয়া হয় যে তুমি একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখে রান করাও, তাহলে তুমি প্রথমে, যদি তোমার কম্পিউটারে শুধু ব্রাউজার থাকে, তাহলে তুমি কি করতে পারবা, সেটাকে রান করতে পারবা। কিভাবে? আমরা জানি এইচটিএমএল কোথায় রান করে, ব্রাউজারে যে। তার মানে এর ভিতরে কোনো জাভাস্ক্রিপ্ট লিখলেও সেটা কি হবে, ব্রাউজারে যে রান করবে। তো আমরা আজকে একটা প্রাথমিক, মানে জীবনের প্রথম আর কি, একটা জাভাস্ক্রিপ্ট এখানে লিখবো। ঠিক আছে, এই দেখো জাভাস্ক্রিপ্ট লেখা যায় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিয়ে। ওইটা যেমন স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হয় না, সিএসএস, এরকম জাভাস্ক্রিপ্ট লেখা যায় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিয়ে। এখন এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি যে জাভাস্ক্রিপ্টটাই লিখবো সেটা কি করবে, এক্সিকিউট করবে ব্রাউজার। ঠিক আছে, আর এইটার বাইরে যদি কিছু লিখি তাহলে ইরর আসবে, কারণ এটা তো কোনো এইচটিএমএল সিনট্যাক্সও না, সিএসএস সিনট্যাক্সও না। তো এই স্ক্রিপ্টের বাইরে যদি কিছু লিখতে যাই, সেটা ওই লেখাটা ওইভাবে প্রিন্ট হয়ে যাবে। যেমন আমি তোমাকে দেখাই, যেমন এই যে বডির মধ্যে ধরো, এখানে স্ক্রিপ্ট ধরো বডির মধ্যেও দিলাম, ধরো কি স্ক্রিপ্ট হেডেও দেওয়া যায়, স্ক্রিপ্ট বডিতেও দেওয়া যায়, একদম বডির শেষে এখানেও দেওয়া যায়। ধরো এগুলো আমাকে রিমুভ করে দিতে, এগুলো লাগবে না, সব বাদ দিয়ে দিতে। হেডার থাকবে, হেডার দরকার নেই, শেষ, এটা পুরো বাদ। এটা আমরা ওই যে লাস্ট একটা প্রজেক্ট করছিলাম, মনে আছে কিনা, ওই প্রজেক্ট থেকে আসছে। এই ফুটার আমাদের দরকার নেই, হেডার, এটা ওই ফুটার না, এটা হচ্ছে আমাদের ডিজাইনের ফুটার। এই যে বডি, তার মানে আমার সব এখন ফাঁকা, শুধু ফন্ট আছে আর কি আছে, সিএসএস আছে, আর কিছু নেই। আর স্ক্রিপ্ট আমি বললাম কি হেডে দেওয়া যায়। হেডে আমরা কখন দিব, যে জাভাস্ক্রিপ্টটা মানে এই ফাইলটা রান হওয়ার আগেই রান করা জরুরি, তাদেরকে কোথায় দিব, হেডে দিব। আর যাদের হচ্ছে পুরা কন্টেন্ট লোড হয়ে যাওয়ার পরে রান করা জরুরি, তখন তাদের ক্ষেত্রে আমরা কি দিব, শেষে। কারণ দেখো সব কন্টেন্ট থাকে কার মধ্যে, বডির মধ্যে থাকে না। তো আমি যদি বডির শেষে স্ক্রিপ্ট ট্যাগ দিই, তার মানে কি এটা এই সব কিছু পড়ার পরে এটা এক্সিকিউট করবে, তাই না, মানে সিরিয়াল অনুযায়ী। তার মানে হেডে দিব কখন, যখন আগে লাগবে, আর এখানে দিব কখন, যখন পরে লাগবে। এখন তুমি যদি স্ক্রিপ্ট ট্যাগের বাইরে কিছু লিখে ফেলো, যেমন ধরো ডকুমেন্ট ডট রাইট, এরকম কিছু একটা লিখলা, ধরো এই যে এটা কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট, এই দিলা। এটা দেওয়ার পর তুমি যদি এটার আউটপুট দেখে যে গো লাইভ দিয়ে, আমরা কি করছি যে লাইভ সার্ভার কিন্তু সেট আপ করা আছে। এটা এবার জন্য বলতেছি, এই যে এখানে একটা লাইভ সার্ভার নামে একটা আমার এক্সটেনশন আছে গুগল ইসে, এই যে এটাকে ইনেবল করা আছে। এই যে এটা আপনি ইনস্টল দিয়ে নেবেন, নিলে ফোল্ডারটা ওপেন করলে এরকম একটা অপশন পাবেন, এই যে গো লাইভ। এই এটা লাইভে চলে যাবে, এই দেখো। এখন ওই যে আমার ওই ফন্টটা থেকে পাইছে, আমি যে ফন্টটা দিচ্ছি ওই ফন্টটা থেকে পাইছে এই আর কি। কিন্তু দেখো এই যে আমি যে একটা জাভাস্ক্রিপ্ট লিখলাম, জাভাস্ক্রিপ্ট কিন্তু এক্সিকিউট হয় নাই। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে যদি তুমি স্ক্রিপ্ট ট্যাগের বাইরে লেখো, তাহলে ওইটাকে এইচটিএমএল বলে কাউন্ট করবে, মানে এইচটিএমএল এর যে ডাটা লেখো না, ওইরকম ওইভাবে কাউন্ট করবে। মানে এটা যে একটা কোড, ব্রাউজার বুঝতেছে না, ব্রাউজার বুঝতেছে কি এটা একটা টেক্সট, এই যে। ঠিক আছে, এইটা হলো বিষয়। তার মানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলেই কাজ করবে। যেমন ধরো ডকুমেন্ট ডট, এই দুটাকে পাশাপাশি নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটা আমার কোনো দরকার নেই, এই কোডটা লাগবে আমার, আর আমার লাগবে ব্রাউজারটা, এই যে পাশাপাশি নিলাম। এখন দেখো এই যে এখানে আমি এখানে কোনো চেঞ্জ করলে এখানে রিলোড দিবে, এটা তো জানোই, এটাই লাইভ সার্ভারের কাজ। তো এখন এই কোডটাকেই যদি আমি, এটা আমাদের প্রথম জাভাস্ক্রিপ্ট কোড, মানে ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা এই ভিতরে ব্রাকেট দিয়ে এর মধ্যে এই যে যা যা লিখবো,
সেই বিষয়টা আমার কোথায় দেখা যাবে, আউটপুট হিসেবে এখানে দেখা যাবে। যেহেতু এটা এইচটিএমএল হিসেবে কাউন্ট করতেছে, এই জন্য ওই লেখাটাও চলে আসছে, মানে কমান্ডটাকে ফলো করতেছে না, যদি লেখাটা চলে আসছে। আর যদি কমান্ডটাকে ফলো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কার মধ্যে দিতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিতে হবে। এই যে দিলাম কোথায়, বডির শেষে। এখন দেখো হ্যালো রাইট আছে, দেখছো এই যে হ্যালো, মানে এখন আমার জাভাস্ক্রিপ্টটা পড়তে পারতেছে। এই দেখো কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখো এখানে দিলে এক কালার ছিল, এখানে দিলে আরেক কালার। দেখো এটা হলো এইচটিএমএল হিসেবে কাউন্ট হচ্ছে, এই দেখো পুরাটা। কিন্তু আমি যখন ইয়ে করলাম, এই লাইনটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম ডকুমেন্ট ডট রাইট, তখনই এই যে হ্যালো প্রিন্ট করলো। ঠিক আছে, তার মানে আহ, এই যে ডকুমেন্ট ডট রাইট, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে প্রিন্ট করার একটা ফাংশন। ঠিক আছে, তুমি এইভাবে যখন লিখবা ডকুমেন্ট ডট রাইট দিয়ে ব্র্যাকেট দিয়ে কোন একটা লেখা লিখবা অ্যাপোস্ট্রোফির মধ্যে, সেই লেখাটা কি করবে, এখানে প্রিন্ট করবে। আচ্ছা, আমরা এখন দেখতে চাই যে এর মধ্যে এইচটিএমএল সাপোর্ট করে কিনা। আর এইচ ওয়ান দিলাম টেস্ট করার জন্য, জাস্ট এই কাজ করে কিনা। হ্যালো, না এইচটিএমএল কিন্তু ডিরেক্টলি সাপোর্ট করবে না। ঠিক আছে, তার মানে তুমি ওইভাবে দিলে কাজ হবে না, তুমি যদি স্ট্রিং এটাকে এই যে এইভাবে করে কোটেশন দিয়ে দিতে হবে। এখন যদি কোটেশন দাও তাহলে যে ওই লেখাটা পুরাটা ভিতরের ওই যে কাজ করছে, দেখছো? তার মানে এইচটিএমএল ও কাজ করে। মানে বিষয়টা হচ্ছে কি, এই কোটেশনের মধ্যেই তোমাকে লিখতে হবে। মানে এই যে ব্র্যাকেটটা তো এইটার থেকে আসছে, রাইটের ব্র্যাকেট, আর এই ভিতরে এই কোটেশনের মধ্যে তুমি এইচটিএমএল ট্যাগ দিয়ে লিখলে ওইটাও আসবে। এই দেখো এইচ ওয়ান ট্যাগ কিন্তু পাইছে। দেখো আমি যদি এইচ টু দিই তাহলে একটু ছোট হয়ে যাবে। দেখো এই যে একটু ছোট হয়ে গেছে। আবার দেখো একটু ব্যাক করি, এই দেখো বড় হয়ে গেছে, দেখছো বড় হয়ে গেছে। তার মানে ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে এই যে কোটেশন মার্ক দিয়ে এর মধ্যে এই যে ব্র্যাকেটের মধ্যে এই যে কোটেশন দিয়ে যা লিখতেছো পুরোটাই কি করবে, এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, এইটাই হলো জাভাস্ক্রিপ্টের কাজ। জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে, ধরো এই যে ডকুমেন্ট আমি ঢুকালাম এইচ ওয়ান, এটা কিন্তু এর ভিতরে ছিল না, বডির মধ্যে ছিল। এখন আমরা যখন কোন একটা এইচটিএমএল লিখি, দেখো এই যে এইচ ওয়ান দিয়ে ধরো একটা কিছু লিখলাম যে ইয়া হিয়া ভাই, এই যে লিখলাম, এইটা কিন্তু আগের থেকে আমাকে দিয়ে দিতে হয় এইচটিএমএল এর ভিতরে। তার মানে এটা একটা স্ট্যাটিক কন্টেন্ট, এটাকে পরিবর্তন করা যায় না। আমি কিন্তু এটা কি, এটা এটা যখন আমি এই এইচটিএমএলটা বানাবো তখনই কিন্তু ভিতরে এই লেখাটা লিখে দিচ্ছি, তাই না? তার মানে ধরো এইটা ব্রাউজারে চলে আসছে, মানে ব্রাউজারে অলরেডি এটা এক্সিকিউট হয়ে গেছে যে ইয়ে ভাই চলে আসছে, মানে এইচটিএমএল হিসেবে। এখন আমি এই লেখাটা, এখন আমি চাইলে কিন্তু এইচ ওয়ান এর নিচে আর একটা এইচ ওয়ান কিন্তু ঢুকাইতে পারতাম না, তাই না? মানে ব্রাউজারে চলে আসার পর কি আমরা পারি কিছু ঢুকাইতে? পারি না কিন্তু। কিন্তু দেখো জাভাস্ক্রিপ্ট কিন্তু সেটা ঢুকাইতে পারে। এই জন্য আমরা প্রোগ্রামিং শিখবো। ঠিক আছে, প্রোগ্রামিং করে বাইরে থেকে ইনফ্লুয়েন্স করা যায়। মানে কোন একটা বস্তু কেমনে নড়বে, কি করবে, কোনটা বাদ যাবে, কোনটা ঢুকবে, মানে ঘটনা ঘটে যাওয়ার পরেও কি করা যায়, ওইটারে নিয়ে কাজ করা যায়। এই জন্য আমরা প্রোগ্রামিং শিখি। দেখো আমি কিন্তু এই এইচ ওয়ান এর নিচে আরেকটা এইচ ওয়ান ঢুকে দিচ্ছি, এই যে ইয়া ভাই নিচে রিফাত ভাই ঢুকে দিচ্ছি, এই দেখো, দেখছো? তাহলে এইটা ছিল আগের থেকে, আর এটা আমি কিভাবে ঢুকেলাম, জাভাস্ক্রিপ্ট দিয়ে ঢুকেলাম। আশা করি প্রথম একটা মানে মজা পাইছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে বাইরে থেকে যে যে ঢুকাইতে পারলাম, এটাও কিন্তু একটা মজার জিনিস। এখন এইটা হলো একটা আউটপুট দেখার সিস্টেম, কিন্তু সবসময় মনে রাখতে হবে এই যে ইয়া ভাই রিফাত আছে, হ্যাঁ হয়েছে স্ক্রিপ্ট, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। তার মানে তোমাকে, তুমি যখন একবার এরকম রাইট করে দিবা তাহলে এইটা কাউন্ট হবে এইচটিএমএল হিসেবে, আর স্ক্রিপ্টের মধ্যে যেটা সেটা কাউন্ট হবে কি হিসেবে, জাভাস্ক্রিপ্ট হিসেবে। যখন দেখতেছে এটা জাভাস্ক্রিপ্ট তখন সেই কমান্ডটা ফলো করতেছে, ডকুমেন্ট ডট লিখো। ঠিক আছে, লেখার মধ্যে এইটা লিখো, এটা লিখে দিলে, এটা হলো বিষয়। তার মানে এটা আমাদের প্রথম জাভাস্ক্রিপ্ট ফাইল। এটা শুধু ব্রাউজারে রান করতেছে, খেয়াল করো। আমি চাইলে অ্যালার্ট তৈরি করতে পারি, দেখো এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, অ্যালার্ট। দেখো অ্যালার্ট দিয়ে দিলাম হ্যালো, এখন অ্যালার্ট আসবে, দেখছো? এই যে মানুষের অ্যালার্ট আসছে না, এটা হ্যালো। এটা ওকে না করার পর্যন্ত ওয়েবসাইটটা আসবে না, যে ওকে এবার ইয়ে হবে, এই যে আসলো। আবার রিলোড দাও, আবার একই হবে, যে হ্যালো। তার মানে এই যে আমার স্ক্রিপ্টটা রান করতেছে। ঠিক আছে, অ্যালার্ট এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ফাইল। যখনই বলছে অ্যালার্ট ভিতরে হ্যালো লিখছে, তখনই জাভাস্ক্রিপ্ট বুঝে গেছে এটা আমার রান করতে হবে। এই যে একটা আমরা ছোট ইউজ দেখলাম।
তাহলে আমরা একভাবে আউটপুট দিতে পারি এইটা, ডকুমেন্ট কমেন্ট আউট করে রাখতেছি, ডকুমেন্ট ডট রাইট, এইভাবে কমেন্ট দিতে পারি লেখার জন্য। আবার এইভাবে কমেন্ট দিতে পারি, এটা আসবে কোথায়, যে পপ আপ আকারে। আচ্ছা, এটাও আমি কমেন্ট করে দিলাম। জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখে আরো অনেক ওয়ে আছে, আজকে শুধু আউটপুট কিভাবে দেখানো যায় এটা একটু ভালো করে বুঝতে হবে, তাহলে মানে আমরা কাজ করতে পারবো না। আরেকটা ওয়ে আছে কনসোল ডট লগ, কনসোল ডট লগ। জাস্ট আজকে যে 4টা জিনিস শিখাবো এটা একটু মুখস্থ করে নিতে হবে, আর আস্তে আস্তে এগুলো বুঝে আসবে, যে ডকুমেন্ট করতে আসলো আর অ্যালার্ট করতে আসলো, এগুলো সব আস্তে আস্তে বুঝে যাবে, কোনো সমস্যা নেই। এটা আমি দেখাই দেবো যে এই ডকুমেন্টটা করতে আসে, ঠিক আছে। কনসোল ডট লগ এর মধ্যে তুমি যে কিছু একটা লেখো হ্যালো, এইটা আসবে কোথায়, এইটা রান হবে হচ্ছে এই যে ইনস্পেক্ট করো না তুমি, ইনস্পেক্ট করার মধ্যে দেখো প্রথম একটা ঘর ছিল না কনসোল, দেখছো, এইখানে আসবে এই যে হ্যালো, দেখছো। দেখো এটা তুমি চেঞ্জ করো, একবার চেঞ্জ হয়ে যাবে, দেখো হ্যালো, হ্যালো রিফাত, সেভ দিলাম, দেখো এই যে এটা রিলোড দিছি না, দেখো ওই ওই পরের কোডটা আসবে যে হ্যালো রিফাত, দেখছো। তার মানে ডকুমেন্ট ডট রাইট দিলে ভিতরে রাইট হবে, ঠিক আছে। অ্যালার্ট দিলে ওই যে অ্যালার্ট আকার রাইট হবে। কনসোল ডট লগ দিলে এই যে ইন্সপেক্ট করার পরে এই যে কনসোল এখানে রাইট হবে। তো আমরা সবচেয়ে বেশি ইউজ করবো কোনটা, আমরা সবচেয়ে বেশি ইউজ করবো এই কনসোল। কেন, এইটা দেখো আমাদের মেইন কোডকে কিন্তু বিরক্ত করতেছে না, তার মানে আমি যে কোনো আউটপুট দেখার জন্য এই কনসোলটাকে ইউজ করতে পারি। তাহলে আমরা খালি দেখে নিব এখান থেকে যে আমাদের কোডটা রাইট হয়েছে কিনা, বা আমাদের কোডটা আসলে কাজ করছে কিনা। এটা দেখার জন্য আমরা কি করবো, বারবার কনসোল চেক করব, ঠিক আছে। আচ্ছা, এই একটা উপায়। আরেকটা উপায় আছে ডকুমেন্ট লেখার, সেটাও দেখাই দিই। এই 4টা উপায়ে তুমি আউটপুট নিতে পারো। আরেকটা হচ্ছে তুমি ধরো এই ইয়াহিয়া ভাইকে রিপ্লেস করে দিবা, ধরো এই যে ইয়াহিয়া ভাই লেখা আছে না, এইটার উপর দিয়ে লিখবা, মানে নতুন করে লিখতে যাচ্ছে না। ধরো যে ডকুমেন্ট ডট রাইট দিলে তো নিচে আসবে, নিচে নিচে, কিন্তু তুমি চাচ্ছ যে ওই ইয়াহিয়া ভাইটাই চেঞ্জ করে দিতে যাচ্ছ, তাহলে তোমাকে এইটারে জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরা যায়। দেখো আমি তোমাকে শিখাই। ধরো এই এইচ এর একটা আইডি দিলা, ধরো ক্যাচ আইডি, আইডির নামই ক্যাচ, ঠিক আছে, এই যে ক্যাচ, ক্যাচ টু দাও, টু এই নামে। তাহলে তোমাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে আগে এইটা ধরতে হবে, এইটা ধরে যদি তুমি এর ভিতরে লেখাটা চেঞ্জ করে দাও, দেখবে এটা কি পরিবর্তন হয়ে গেছে। যদিও কি এর মধ্যে ইআইএভাই লেখা আছে, তারপরেও কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। দেখো ডকুমেন্ট ডট, এই যে আগের মতোই ডকুমেন্ট ডট রাইট দিছ, এটা আর একটা কমেন্ট। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে মানে আইডি কে ধরো, এলিমেন্ট কে ধরো আইডি দিয়ে, এটাই লেখা আছে ইংলিশে, গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ওই আইডির নামটা তোমাকে দিয়ে দিতে হবে। কোন আইডিটা ধরবো, এই আইডিটা ধরবো, এই যে দিয়ে দিলাম এই, তাহলে এই আইডিটা কিন্তু ধরে ফেলছে। আচ্ছা ধরলো ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এখনো কিছু করি নাই, জাস্ট ধরছি। এইবার ধরার পরে এইটার ভিতরে আবার ডট দিয়ে লেখো ইনার এসটিএমএল, মানে এর ভিতরে যে এসটিএমএল সেটাকে লেখো। কি লিখবা, এই যে আমার লেখাটা লেখো, ইকুয়াল টু রিফাত ভাই। দেখো ইআইএ ভাই এখন হয়ে যাবে রিফাত ভাই, দেখছো। তাহলে আমি কিন্তু ওই এলিমেন্টটাকে চেঞ্জ করে দিলাম, মানে যে এলিমেন্টটা এখানে লেখা ছিল ওইটারই চেঞ্জ করে দিচ্ছি। এখন কিন্তু আর ইয়ে ভাই দেখা যাচ্ছে না। দেখো এই কোডটা যদি একটু বাদ দিয়ে দেই, এ দেখো, এ দেখো এখন ইয়ে ভাই আসে, ঠিক আছে। এতক্ষণ কি করতেছিলাম দেখো, খেয়াল করো, এটা কিন্তু নিচে নিচে বসবে, এটারে কিন্তু কিছু করে নেই, এটা নিচে বসছে। তার মানে আমি 10টা দিলে 10টা নিচে নিচে বসবে। এইটা আসছিল কোথায়, অ্যালার্টে, এইটা আসছিল কোথায়, কনসোলে, আর এইটা এইটা কোথায় গেছে দেখো, যে আইডিটাকে ধরছি সেইটার ভিতরে আমি কি করছি, রিফাত ভাই দিচ্ছি, এই যে আবার ব্যাক দিই, এই দেখ রিফাত ভাই যাবে, ঠিক আছে। তার মানে এইটা একটা মানে জাভাস্ক্রিপ্টের ফাংশন। ধরো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে আইডি কে, এলিমেন্ট কে ধরো আইডি দ্বারা, এটা বলছি। কোন আইডি, নাম কি, ক্যাশ টু বললাম, তাহলে এটা ধরে ফেললো। তারপর আবার ডট দিব, এখানে যেমন ডট দিয়ে একটা ফাংশন দেখছি, আবার ডট দিয়ে আরেকটা ফাংশন লিখবো, ডট ইনার এস্টিমেল, মানে এইটার ভিতরে কি থাকবে, ইকুয়াল টু রিফাত বাই। আর সবসময় লিখবে, লেখার সময় সবসময় এই কোটেশন থাকবেই, এটা সব জায়গায় দেখো, তুমি যত জায়গায় খেয়াল করছো কিনা জানি না, সব জায়গায় কিন্তু কোটেশন আছেই, মানে লেখার জন্য কোটেশন মাস্ট। এই যে যেমন এখানেও ছিল, এখানেও ছিল, এখানেও ছিল, দেখো এই যে তোমার এখানে ইএন লেখছে, এনেও আছে, এই যে এখানেও আছে, সব জায়গায় কোটেশন লাগবেই।
মানে কোটেশন দিয়ে ওটাকে আলাদা করে যে এটা একটা কমান্ড, ঠিক আছে? এই যে তাহলে তুমি এইভাবে দেখো একটা এক্সিস্টিং জাভাস্ক্রিপ্ট কে তুমি পরিবর্তন করে দিতে পারলা, ঠিক আছে? আর একটা মজার জিনিস দেখো, ধরো আমি চাচ্ছি যে এই রিফাত ভাইটা এভাবেই থাকবে, কিন্তু ক্লিক করলে আগে ইয়ে ভাই থাকবে, কিন্তু ক্লিক করলে রিফাত ভাই হয়ে যাবে। তাহলে আমি কি করতে পারি, একটা বাটন নিতে পারি নিচে, এটা তো তোমরা জানো, এইচটিএমএল শিখছো, বানান ভুল করছি। তাহলে একটা বাটন নিলাম, বাটনের নাম দিলাম ক্লিক মি। এই দেখো একটা বাটন আছে বললো ক্লিক মি, দেখছো? এই যে ক্লিক, বড় করে দিই, ক্লিক মি বাটন এসে বললো, দেখছো? এখন দেখো আমি চাচ্ছি এই যে এই ফাংশনটা এটা বাদ দিয়ে দিলাম, এটা তোমাদের শিখানো অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখো ইয়া ভাই আছে বাই ডিফল্ট, এই যে আর নিচে একটা বাটন আছে, মানে জাস্ট এইচটিএমএল, আমি কোনো জাভাস্ক্রিপ্ট এখানে লিখিনি। যে ক্লিক, আমি চাচ্ছি এটা ক্লিক করলে কি হয়ে যাবে, ইয়া ভাইটা রিফাত ভাই হয়ে যাবে। তার মানে এটা কিন্তু পরে, মানে দেখো এটা কিন্তু একটা ইউজার ইন্টারেক্টিভিটি, মানে ইউজার কিন্তু এটা ক্লিক করবে পরে, ব্রাউজারে লোড হওয়ার পরে। তার মানে আমি এটাও বলে দিতে পারি যে ইউজার যদি কোনো একটা কিছু করে বা কোনো একটা ঘটনা ঘটায়, তাহলে তোমরা কি করবা, এটাও জাভাস্ক্রিপ্টে বলে দেওয়া যায়, ঠিক আছে? যেমন এখন আমরা একটা মজা দেখবো, এই বাটনটা যদি কেউ ক্লিক করে, অন ক্লিক, এই যে, তাইলে কোন ফাংশনটা রান করবে এখানে বলে দেওয়া যায়, বা ওই জাভাস্ক্রিপ্টটা পুরোটাই এর মধ্যে লিখে দেওয়া যায়, ঠিক আছে? মানে এই অন ক্লিকের মধ্যেও জাভাস্ক্রিপ্ট লেখা যায়, কথা বুঝছো? একটা অ্যাট্রিবিউট হিসেবে এইচটিএমএল এর একটা অ্যাট্রিবিউট কি, তোমরা তো জানো যে এইচটিএমএল এর পরে ফাঁক দিয়ে যেটা লেখে এটার নাম কি, অ্যাট্রিবিউট। তার মানে অন ক্লিক অ্যাট্রিবিউটের ভিতরেও কি লেখা যায়, জাভাস্ক্রিপ্ট লেখা যায়। যেমন দেখো আমরা যদি এই লেখাটা এর মধ্যে লিখি তাহলে কাজ করবে, দেখো যে এর মধ্যে লেখা, দেখো। আচ্ছা এখানে একটা ভুল করছি, কোথায় ভুল করলাম, রিফাত ভাই, ও আচ্ছা আচ্ছা, ভুল করছি কি, এই যে এইখানে যদি বাইরে একটা সেকেন্ড কোড থাকে তাহলে ভিতরে কোড গুলো সিঙ্গেল কোড দিবা, ঠিক আছে? তাহলে এই প্রবলেম সলভ হয়ে যায়। মানে ও চায় যে মানে তুমি বাইরেরটা একটা ডিফারেন্ট দাও, এটা চাই আর কি। এবার হবে, এবার ডকুমেন্ট অন ক্লিক, না অন ক্লিকের মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ক্যাশ টু ইনার এইচটিএমএল ইকুয়াল টু, হ্যাঁ ইনার এইচটিএমএল ইকুয়াল টু, ভাই নামের পরে কমা দুইটা দিছেন কই কমা গেছে এখানে? যদি, হ্যাঁ না না এইটা না, আমি বলি বিষয়টা এইটা না, বিষয়টা হচ্ছে কি, এই পর্যন্ত ঠিক আছে, যে এখানে রিফাত ভাই লিখছে না, এটাই প্রবলেম হয়ে গেছে। দাঁড়াও একটু দেখি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আচ্ছা দেখি অ্যালার্ট কাজ করে কিনা, তাহলে বুঝতে পারবো সব ঠিক আছে কিনা। অ্যালার্ট দিলাম, অ্যালার্ট তো আমরা জানি হ্যালো, মানে ক্লিক করলে হ্যালো দিবে, সেভ দিলাম, রিলোড, এই যে এই কাজ করছে। তার মানে ভিতরে জাভাস্ক্রিপ্ট লেখা যায়, বুঝছো? তাহলে আমার ওইটাও কাজ করবে, ওয়েট, ডকুমেন্ট ডট, মানে আমি জাভাস্ক্রিপ্ট লিখলেই কাজ করবে, কোনো ঝামেলা নেই। গেট এলিমেন্ট বাই আইডি, আইডি তোমাকে ধরতেই হবে, আইডি ধরবো কিভাবে, এই যে ক্যাশ টু, আইডি কে ধরলাম, ধরার পরে ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল ইকুয়াল টু দিলাম কি, একটা কেন দুইটা, ইনার এইচটিএমএল ভিতরে দিলাম রিফাত ভাই, কাজ করবে, দেখা যায়, দেখছো কত সুন্দর, দেখছো জাভাস্ক্রিপ্টের পাওয়ার, দেখছো? মানে তুমি এতক্ষণ কিন্তু মানে এইটা কিন্তু লোড হয়ে আসছে, দেখো খেয়াল করে ইয়ে ভাই, কিন্তু আমি জাভাস্ক্রিপ্টে বলেছি কি, কেউ যদি এই বাটনটা ক্লিক করে তাহলে তুমি কি রান করবা, এই ফাংশন রান করবে। এই ফাংশনের মধ্যে কি লেখা আছে দেখো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা ধরো, কোন আইডি ধরবে, যে ক্যাশ টু ধরছি, এইটার ইনার এইচটিএমএল এর মধ্যে কি দিয়ে দিবা, রিফাত ভাই, দেখো তাই কিন্তু করছি। এই দেখো আমি যখন ক্লিক করতে তখন যদি চেঞ্জ হবে। এখন কি বুঝতে পারছো যে জাভাস্ক্রিপ্ট কিভাবে বাইরে থেকে ম্যানিপুলেট করে মানে ডাটাকে, মানে আমি কিন্তু একটা ডাটা অলরেডি বসে গেছে, ওটাকে কিন্তু চেঞ্জ করছি, খেয়াল করছো? তার মানে এই ডাটা কিন্তু অনেক ভাবে চেঞ্জ হতে পারে। ধরো তুমি একটা ব্যাক এন্ড থেকে একটা ডাটা নিয়ে আসলা ডাটাবেস থেকে, তখন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, তুমি চাইলে এনে ক্লিক করলে চেঞ্জ হয়ে গেল। তুমি ধরো একটা লোক মাউসটাকে এখানে নিচ্ছে, তাহলে চেঞ্জ হয়ে গেল। মানে তুমি যে কোনো ভাবে কি করতে পারো, এখন জাভাস্ক্রিপ্ট কে ইউজ করে এই ডাটাগুলোকে কি করতে পারো, চেঞ্জ করতে পারো।
মানে তোমার এই যে এইচটিএমএল এর যে এলিমেন্ট গুলা, এইগুলাকে নাড়ানোই মানে জাভাস্ক্রিপ্টের একটা মূল কাজ। শুরুর দিকে জাভাস্ক্রিপ্ট এই নিয়তেই তৈরি হয়েছিল, মানে সে শুধু এইচটিএমএল এলিমেন্টকে কি করবে, নাড়াবে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে জাভাস্ক্রিপ্ট এখন বর্তমানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। এখন শুধু এটা নাড়ায় না, এটা অন্যান্য কাজও করে, আমরা দেখবো, ঠিক আছে। শুধু যে এইচটিএমএল ধরে ধরে নাড়ায় বিষয়টা কিন্তু তা না, জাভাস্ক্রিপ্ট এখন সবই করা যায় মোটামুটি, ঠিক আছে। তো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে নাকি বলো? রিফাত কি বুঝছো এই না পর্যন্ত? ভাই, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। রিফাত, রিফাত মনে হয় বিয়ে বাড়িতে আছে এখন, এই জন্য মাইক বন্ধ করে রাখছে। একটু ব্যস্ত রিফাত। আচ্ছা, ঠিক আছে, সমস্যা, রেকর্ড থাকবে, দেখবে আবার। তাহলে এখন একটা জিনিস তো বুঝলা যে জাভাস্ক্রিপ্ট কিন্তু ম্যানিপুলেট করতে পারে, এইটাকে বলে ডম ম্যানিপুলেশন। এই যে আমরা যে কাজটা করলাম, এইটাকেই ইংরেজিতে বলে ডম ম্যানিপুলেশন। এখন যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে আপনারা ডম ম্যানিপুলেট করতে পারেন, আমার এই যে কিছু কিছু জিনিস আমি শিখাবো যে কিভাবে এইচটিএমএল এলিমেন্ট চেঞ্জ করে দেয়, কালার কিভাবে পরিবর্তন করে দেয় ইয়া দিয়ে, এইচটিএমএল দিয়ে, এই যে বিষয়গুলা, এইগুলাই জাভাস্ক্রিপ্ট ডম ম্যানিপুলেশন, ঠিক আছে। মানে এমন না যে ওইটার জন্য আমি আলাদা একটা কোর্স করতে হবে, সেটা এমন না, এইটাই, ঠিক আছে। তার মানে দেখো, তুমি যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাবা, তখন কিন্তু এমন একটা সিচুয়েশন আসবে, আমি দেখাইছি যে একটা বস্তুকে ভিতরে ঢুকানো যাচ্ছে না, ঠিক আছে। মানে এটার কোনো ওয়ার্ডপ্রেসে কোনো অপশনও নাই, আবার কাস্টম সিএসএস দিয়েও ঢুকানো যাচ্ছে না, ডাটা কিন্তু অলরেডি লোড হয়ে গেছে। তখন ওই লোড করা ডাটার মধ্যে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে কোন একটা কিছু ঢুকাই দিতে পারি, কোন একটা কিছু বাদ দিয়ে দিতে পারি, কোন একটা কালার চেঞ্জ করে দিতে পারি, কোন একটা ফন্ট সাইজ ছোট বড় করে দিতে পারি, ঠিক আছে। কারণ আস্তে আস্তে আমরা সব দেখবো, দেখো। তাহলে এইটুকু পর্যন্ত তোমরা আশা করি বুঝছো, এগুলো আমি কমেন্ট আউট করে রাখতেছি, জাস্ট আর কিছু করতেছি না, এই বাটনটারে কমেন্ট আউট করে দেবো। আচ্ছা, তাহলে ইআইএ বাই রয়ে গেল আমার। এখন আমরা চাইলে কি এইটা রং পরিবর্তন করতে পারবো? ইআইএ ভাই কি মনে করেন জাভাস্ক্রিপ্ট দিয়ে? জি ভাই, সবকিছু করা যাবে হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে। সবকিছু করা যাবে, এই তো বুঝতে পেরেছি। এখন আমরা এটা কোথায় করবো, দেখো। এইটাও নিশ্চয়ই একটা ক্লিক করলে হবে, বা এখানে হোভার করলে হবে, কিছু একটা তো হবে নাকি। আমরা এখানে একটা ক্লিক করলেই আমরা দিই, তাইলেই বরঞ্চ ভালো। দেখেন, বাটন এ দিলাম, দেওয়ার পরে যে অন ক্লিক, মানে ক্লিকের মধ্যে এই ফাংশনটা রান করবে, এই যে। এখন আমরা দেখো এইখানে যখন একটা ফাংশন লিখতেছি, তখন কিন্তু বিষয়টা ঘিজিবিজি হয়ে যাচ্ছে, তাই না? এইচটিএমএল এর মধ্যে একটা এত বড় ফাংশন, এটা ঘিজিবিজি লাগতেছে। এইটার থেকে বাঁচার একটা উপায় আছে। কি উপায়? আমরা এই পুরা কোডটাকে একটা ফাংশনের মধ্যে লিখতে পারি। এই দেখো, সেম জিনিসটাই, এই যে এই কোডটাই, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি রিফাত ভাই, এইটুককে আমি ধরো এই হেডারের মধ্যে, কারণ দেখো ফাংশন আমাকে এখানে যখন আমি এই ফাংশনটা দিয়ে দিব, এই ফাংশনটা কিন্তু আগের থেকেই থাকতে হবে। তার মানে এইটা আমার নিচে দিলে হবে না, এটা আমাকে দিতে হবে হেডের মধ্যে, ঠিক আছে। যে কোনো জায়গায় একটা দিলেই হয়, হেডের মধ্যে দিতে হবে। এই যে লেখো, লিখলাম। এই যে এটা এই যে রিফাত ভাই, এটা ওঠার কথা, এই যে হেডের মধ্যে উঠছে, কিন্তু আমার কিন্তু রিফাত ভাই চেঞ্জ হয় না। কেন হয় না বলতো? এই কোডটা আগেই রান হয়ে গেছে, ঠিক আছে। হেডের মধ্যে দিচ্ছে যে আগে রান হয়েছে, আগে যখন রান হয়েছিল তখন তো ক্যাশ টু ওখানে নাই, ক্যাশ টু তো আসছে পরে। এই জন্য কোনো জিনিস পাইও নাই, কিছু চেঞ্জও করতে পারে নাই। লাস্টে আলটিমেটলি কি হলো, ইআই ভাই এসে গেল, ঠিক আছে। তার মানে হেডে এমন কোন জিনিসই দিতে হবে যেটা কি মানে আগে রান করা দরকার। এখন এইটা যদি আগে রান করো, তাহলে কিন্তু তোমার ইআই ভাই তুমি পাচ্ছ না, কারণ এই ক্যাশ টু তো আসবে পরে, আর তুমি আগেই ধরে ধরে চেঞ্জ করে দিলে, তাহলে কি কাজ করবে? করবে না, ঠিক আছে। তার মানে এইখানে তুমি কি করতে পারো, দেখো, এইখানে তুমি একটা ফাংশন লিখে রাখতে পারো এইভাবে। জাভাস্ক্রিপ্টে ফাংশন লিখতে এইভাবে, ফাংশন দিয়ে একটা যে কোনো একটা নাম দিবে তোমার ইচ্ছা। ধরো ফাংশন ক্লিক, ধরো তোমার নাম দিলে ক্লিক, এই যে ক্লিক নামে একটা ফাংশন দিলে, এই যে এইভাবে দিতে হবে একটা, আর এইভাবে একটা কন্ডিশন দিতে হবে, ঠিক আছে। এটার মধ্যে প্যারামিটার যাবে, আমি পরে এটা দেখাবো, ফাংশন এখন আসি নাই। জাস্ট শিখে রাখো যে কোন একটা কোডকে এইটার ভিতরে আমরা লিখতে পারি, তাহলে কোডটা কি হবে না, এক্সিকিউট হবে না, ইনস্ট্যান্ট এক্সিকিউট হবে না। দেখো, মানে এটা রয়ে গেল, মানে এই ফাংশনের মধ্যে কি হলো, এই ফাংশন ক্লিকের মধ্যে একটা নাম দিলাম, এর মধ্যে এটা রয়ে গেল। এখন আমি সময় অনুসারে কি করতে পারি, শুধু এই ফাংশনটাকে যদি কল করে দেই,
তাহলে কি হয়ে যাবে, এই ভিতরে কোডটাও রান হয়ে যাবে। ঠিক আছে, এইটাই হলো ফাংশনের মূল কাজ। তা আমি যদি এখন এই অন ক্লিকের মধ্যে যে আগে কি করছিলাম, এই পুরাটা লিখে দিচ্ছিলাম না, আগে তো তাই করছিলাম, অন ক্লিকের মধ্যে কি হচ্ছে, এই পুরাটা লিখে দিচ্ছিলাম। এখন আমি তা করবো না, এখন করবো কি, অন ক্লিকের মধ্যে এই ফাংশনটা লিখে দিব, এই যে এই ফাংশনটা। বিষয়টা কিন্তু একই হলো, দেখো এই একই জিনিস। এই সেভ দাও, লোড দাও, এই যে বাটনের মধ্যে কিছু লেখি নেই, ক্লিক, এই একই জিনিস হলো, খেয়াল করো। এখন কি, এটাও কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট, এটাও আবার কি জাভাস্ক্রিপ্ট। তার মানে আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি। প্রথম যখন কোড রান করা শুরু করলো, তখন সে এই কোডটাকে পড়বে। এখানে কিন্তু আমি কোনো কিছু করতে বলি নাই, আমি খালি বলছি তুমি এই কাজটাকে একটা নাম দিয়ে সেভ করে রাখো, ফাংশন নামে। আমি কিন্তু জাস্ট সেভ করে রাখছি, কোনো কাজ কিন্তু করি নাই। তার মানে এইটা কিন্তু এক্সিকিউট হচ্ছে না, শুধুমাত্র আমি বলে রাখলাম এই ফাংশন এর নাম ক্লিক, তুই এর মধ্যে এই কোডটাকে রেখে দে, এই যে রেখে দিলাম। তার মানে ব্রাউজার কিন্তু এটাকে মনে রাখছে। তারপরে যখন আমি অন ক্লিকের মধ্যে যাই, এই ক্লিকটাকে কল করে দিলাম, মানে এই ফাংশনটাকে, তখনই এই ফাংশনটা দেখবে যে এই ফাংশনটা কোথায় আছে, এখানে আছে, এই ভিতরে লাইনটাকে সে কি করবে, রান করে দিবে। ঠিক আছে, এখন দেখো সে একই কাজটাই ঘটবে, কিন্তু অর্গানাইজ হয়ে, মানে অন ক্লিকে যখন আমি ক্লিক করব, তখন সে কোন ফাংশনটাকে রান করবে, ক্লিক। আর ক্লিকের মধ্যে কি আছে, এইটা আছে, মানে এইটাকে রান করবে। দেখো এই যে একই জিনিস। আবার কি হলো, দেখছো, প্রবলেমের শেষ নেই। এইটা একদিন ক্লিক নামে দেওয়া যাবে না, ক্লিক হচ্ছে কি ওই যে ব্রাউজারের ডিফল্ট। ঠিক আছে, অন্য নামে দিতে হবে। কারণ কি নামে দেওয়া যায়, ফাংশন ক্লিক হচ্ছে মানে ব্রাউজারে একটা জাভাস্ক্রিপ্ট একটা ফাংশন আছে ক্লিক, এই জন্য ক্লিক দেওয়া যাবে না। ধরো দিলা, এটা কি নামে দিবে, ধরো চেঞ্জ টেক্সট, এই নামে দাও, চেঞ্জ টেক্সট দিলাম। রিভার চেঞ্জ হয়ে গেল। একই বিষয়, মানে তুমি মোট কথা কি অন ক্লিকের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারো, এইগুলোর মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারো, স্ক্রিপ্টের মধ্যে আবার কি স্ক্রিপ্টের মধ্যে একটা ফাংশনের নাম দিয়েও কি করতে পারো, জাভাস্ক্রিপ্ট লিখতে পারো। এইটার ক্ষেত্রে সুবিধা কি, এই কোডটা আগেই রান হয়ে যায় না, এই কোডটাকে আমি একটা ফাংশনের মধ্যে নাম দিয়ে রাখছি, পরবর্তীতে এই নামটাকে যখন এখানে দিয়ে দিলাম, তখন এই ক্লিক মারলে এই ফাংশনটা এক্সিকিউট হবে, আর এই ফাংশন এক্সিকিউট হওয়ার সাথে সাথে এটা এক্সিকিউট হবে। ঠিক আছে, আর যেহেতু এটা উপরে লাগবে, কারণ আমার এখানে কিন্তু এই নামটা আমার দরকার, সেজন্য এটাকে আমি হেডের মধ্যে লিখছি। এটা কিন্তু বডিতে দিলে কাজ করবে না, কারণ দেখো ও যখন এটা কল করে দিবে, তখন কিন্তু এই বডিটা নাই, মানে বডিটা এক্সিকিউট হওয়ার পরে। ঠিক আছে, এইটা হলো বিষয়। তার মানে মোট কথা ক্লিক দেওয়ার আগে এটা এটা থাকতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়, এই হলো। তাহলে এইভাবে আমরা ফাংশন লিখতে পারি। দেখো একই জিনিস, এখন আমরা এটার কালার চেঞ্জ করতে পারি কিভাবে, দেখো সিম্পল হিসাব। এটাতে তাহলে আমি কপি করে রাখি, কপি করে এটাতে ইয়ে করলাম, এটাতে কমেন্ট করে রাখলাম, আপনাদের দেখার সুবিধার্থে আরেকটা দিলাম। এবার দেবো চেঞ্জ টেক্সট না, চেঞ্জ কালার, নতুন ফাংশন। দেখেন চেঞ্জ কালার দিলাম না, এখন দেখেন সেম জিনিস, একই জাভাস্ক্রিপ্টে কোনো পার্থক্য নেই, সব এক। এই যে বাটনে অন ইয়ার জায়গায় দিব চেঞ্জ কালার দিব, নামটা চেঞ্জ। তার মানে এখন চাপ দিলে কি হবে, কালার চেঞ্জ হবে। এখন কালার চেঞ্জের বিষয়টা আমরা এখন লিখি নাই, তাহলে এটা কার মধ্যে লিখবো, এর মধ্যে লিখবো। সেম বিষয়, আমাকে তো এই জিনিসটার কালার চেঞ্জ করতে হবে, ইয়া ভাই। তার মানে আমাকে এইটাকে আইডি দিয়ে ধরতে হবে। আর আমরা জানি এটার মধ্যে অ্যাট্রিবিউট কি, স্টাইল, এরকম না, এভাবে লেখেন অ্যাট্রিবিউট। স্টাইল দিয়ে কিন্তু ভিতরে সিএসএস লেখা যায়, যেমন ধরো কালার দিলাম রেড, রেড পাবে, রেড, লাল হয়ে গেছে। তাহলে এখন স্টাইল কিন্তু বাই ডিফল্ট আগে থেকে লাল, তাহলে আমি এটারে এখন ধরো সবুজ করে দিব ক্লিক করলে। সেম জিনিস দেখেন, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে কালার আছে, আমরাও তাই করবো। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি বাই ক্যাশ টু আইডি কে ধরলাম, ধরার পর ডট দিয়ে এবার আমরা ধরবো কাকে, ইনার স্টেবল। এবার আমরা ধরবো স্টাইল কে, স্টাইল কোন স্টাইল কে ধরবো, কালার স্টাইল কে ধরবো, ইকুয়াল টু এখন ওই কালারের নামটা ভিতরে লিখে দেবো, বাস কাজ শেষ, গ্রিন, শেষ। তার মানে ওই আইডিটাকে ধরে ওইটার স্টাইলের মধ্যে যে কালারটা আছে সেটা আমরা কি করে দিলাম, গ্রিন করে দিলাম। তার মানে এইভাবে করে শুধু কালার না, দুনিয়ার যত সিএসএস আছে সবই চেঞ্জ করে দেন।
যেমন কালার এন দিতে পারো, ফন্ট সাইজ, এভাবে। শুধু একটা পার্থক্য আছে, সিএসএস এ আমরা ফন্ট সাইজ লিখে এইভাবে হাইপেন দিয়ে এইভাবে লিখি, কিন্তু জাভাস্ক্রিপ্টে এই হাইপেনটাকে উঠাই দিয়া যদি মানে 2 ওয়ার্ডের যদি সিএসএস হয় তাহলে তাহলে এইটাকে হাইপেনটা উঠাই দিয়ে এসটাকে বড় করে দিতে হয়, মানে পরের অক্ষরটাকে। এটা হলো জাভাস্ক্রিপ্টের নিয়ম। এইভাবে করলে আমি যে কোনো কিছু পরিবর্তন করতে পারি। মানে ফন্ট সাইজ যদি আমি দিয়ে দেই 80 পিক্সেল, তাহলে 80 পিক্সেল হয়ে যাবে। দেখো ক্লিক করলে 80 পিক্সেল হয়ে যাবে, 80 পিক্সেল, দেখছেন কাজ করছে। কারণ আমি দেখো দূর থেকে কিন্তু আমি এইটার বৈশিষ্ট্য চেঞ্জ করে দিতে পারতেছি। এই যে 80 পিক্সেল। আবার এইটা বাদ দিলাম, আগেরটা করি, আগে যেটা করছিলাম এটারও কমেন্ট আউট করে রাখতেছি। এই আগে যেটা ছিল আর ডকুমেন্ট ফন্ট সাইজ না, আমি দেবো কালার। বাংলা হয়ে গেছে, কালার হলো গ্রিন। এখন দেখেন, এখন আমি ক্লিক করলে কি হবে, এটা তো কমেন্ট আউট করে রাখছি, এটা তো কাজ করবে না। ক্লিক করলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ক্যাশ টু আইডি ধরবে, ধরার পর ওইটার স্টাইলের মধ্যে ওইটার কালারকে কি করে দিবে, গ্রিন করে দিবে। দেখছেন জাভাস্ক্রিপ্ট কতটা মজাদার, মানে মানে কল্পনা করা যায় না। দেখেন আমি একটা কিছু মানে এইখানে এইটা পরিবর্তন করার অর্থ কি, পৃথিবীর যত সিএসএস আছে সবকিছুকে আমি কি করতে পারবো, মানে এইটা শেখানো মানে এমন না যে এখন রিফাত করলো যে ভাই ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স দেওয়া তো শিখালেন না, ইয়া দেওয়া তো শিখালেন না। দুনিয়ার সবকিছু ধরবে, স্টাইলের মধ্যে খালি সিএসএস টা যেভাবে বললাম, যদি এক এক অ্যাট্রিবিউট হয় তাহলে এভাবে লিখবে, আর যদি দুই লাইনের অ্যাট্রিবিউট হয় তাহলে আমরা ওখানে লিখতে পারি কালার দিয়ে। যেমন ধরো এই যে এভাবে লিখতাম, এই যে ফন্ট সাইজ ধরো ফন্ট ওয়েট, এভাবে লিখতাম না আগে সিএসএস এ, এখন জাস্ট এইভাবে লিখবে, ফন্ট ওয়েট এভাবে লিখবে, ডাব্লিউটাকে বড় করে দিবে, এই যে দিয়ে ফন্ট ওয়েট ধরে দিলাম বোল্ডার মোটা সিএসএস, সেম আবার গেছে বোল্ডার হয়ে গেল। স্যার বোল্ডার বলতে মনে কোনো ইয়ে নেই, বোল্ড এই ওই H1 তো অলরেডি বোল্ড হয়ে গেছে। আপনি বুঝতে পারছো, দুনিয়ার সকল সিএসএস কিন্তু আমরা কি করতে পারবো, এখান দিয়ে লিখতে পারবো। আচ্ছা এখন হলো এইটুক পর্যন্ত আমরা বুঝছি, তাই না? এখন আমরা একটা ইন্টারেস্টিং প্রজেক্ট করব। তাহলে আমরা যদি দুনিয়ার সব সিএসএস চেঞ্জ করতে পারি, আমরা কি দুনিয়ার সব অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারবো না? সেটাও কিন্তু পারবো। যেমন এই যে সিএসএস টা করলাম, এটা কিন্তু একটা স্টাইল অ্যাট্রিবিউটই ঘুরে ফিরে। এই দেখো H1 স্টাইল, তার মানে আমরা কিন্তু ওইটাকে ধরতে পারছি, এই যে স্টাইল দিয়ে ধরতে পারছি। তাহলে কিন্তু আমরা অন্য কিছু চেঞ্জ করতে পারবো। ধরো এখানে যে অন্য একটা অ্যাট্রিবিউট দিলাম, ধরো H1 টাইটেল, টাইটেল দিলাম যে লিমন, তাহলে আমরা জানি যে টাইটেল অ্যাট্রিবিউটের কাজ কি, এখানে ধরলে লিমন দেখাবে, এই যে লিমন দেখাচ্ছে, দেখছো বুঝি, এই যে লিমন দেখাচ্ছে। আমরা এটাও চেঞ্জ করতে পারি, কেমনে? সেম সিম্পল হিসাব, ওই যে ক্যাশ টুকে ধরলাম দিয়ে টাইটেল দিলাম, এই যে টাইটেল। এখন তার টাইটেলের মধ্যে তার ফন্ট ওয়েট কিছু নেই, টাইটেলের মধ্যে সে টাইটেল, টাইটেল দিয়ে দিলাম রিফাত। এই এখন দেখো, তার মানে আমি অ্যাট্রিবিউট হিসাবে টাইটেলকেও চেঞ্জ করে দিতে পারি। এই যে তার মানে এখন ক্লিক করলে এখন কি দেখাচ্ছে দেখো, এই যে রিলোড দিই, দেখাচ্ছে কি লিমন, ঠিক আছে, এই দেখো লিমন। কিন্তু আমি ক্লিক করলাম, এখন দেখো এর নাম কি রিফাত, দেখছো চেঞ্জ হয়ে গেছে। তার মানে দেখো জাভাস্ক্রিপ্ট কতটা পাওয়ারফুল। প্রথম কথা, এলিমেন্টারের ভিতরে একটা কিছু ঢুকাইতে বের করতে পারে, ঠিক আছে। তারপরে সেটার সিএসএস পরিবর্তন করতে পারে, যে কোনো স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে সিএসএস। আবার কি করতে পারে, ওইটার যত অ্যাট্রিবিউট আছে সেটাও কি করতে পারে, পরিবর্তন। এখন আমরা একটা প্রজেক্ট করে আজকের মানে ইয়াটা শেষ করব, মানে ইয়াটা আরো কিছু জিনিস দেখবো, তারপর একটা প্রজেক্ট করে আমাদের মানে এই প্রজেক্টটা শেষ করবো আজকের ক্লাস। দেখো আজকের ক্লাসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, মানে জাভাস্ক্রিপ্ট যে কতটা পাওয়ারফুল হতে পারে তুমি এটা দেখলা। এখন ধরো এটাও আমি কমেন্ট আউট করে রাখছি। তাহলে দেখো আমি যদি একটা ইমেজকে চেঞ্জ করে দিতে চাই ক্লিক করলে, তাহলে কি করব? সেম ভাবে ইমেজ থাকে কোথায় এটা আমাকে জানতে হবে। ইমেজ থাকে হলো সোর্স এর মধ্যে, কার মধ্যে? সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে থাকে না, হ্যাঁ সোর্স।
তাহলে এখন এই তোমার ইমেজ, তাই না? তাহলে আমি ধর একটা ইমেজ আছে বাল্ব অন ডট, এই যে বাল্ব অফ ডট জিআইএফ, এই যে আমার ইমেজ, দেখো এই যে একটা ইমেজ কিন্তু আছে। এটা এখন বাতি নিভানো আছে, খেয়াল করে। এটা আমরা কিন্তু একটা মজার প্রজেক্ট করতেছি। আমি চাচ্ছি যে বাতি ক্লিক করলে বাতিটা জ্বলে উঠবে, ঠিক আছে? মানে ক্লিক করলে বাতিটা জ্বলে উঠবে। বিষয়টা অবাক করে বিষয় না, জাভাস্ক্রিপ্ট দিয়ে আবার বাতি জ্বালানো যায়? হ্যাঁ যায়। দেখো কিভাবে আমি বাতি জ্বালাই, দেখো। তাহলে আমি ইমেজকে একটা দিলাম, ইয়া বাইটা থাক, আমি ইয়া বাইয়ের জায়গায় একটা ইয়া লিখে দিই, বাল্ব লিখে দিই, মানে এটা বোঝার জন্য যে এটা নিচে একটা বাল্ব, এই যে বাল্ব লিখে দিলাম। তাহলে এটা একটা বাল্ব। এইটা ক্লিক মি বাটনের জায়গায় আমি ধরো এখানে দুইটা বাটন নিলাম, এটাকে কপি করে এটারও কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে? সব থাকে যাতে, এই যে দুইটা বাটন নিলাম। একটা বাটন ধরো বাল্ব জ্বালানোর জন্য, বাল্ব অন লেখা আছে, বাল্বকে বাতি জ্বালানোর জন্য, এই যে বাল্ব অন, মানে এই বাতিটাকে জ্বালাবো। আর একটা বাটন নিলাম বাল্ব অফ, বাতিটাকে নিভানোর জন্য, বাল্ব অফ। দেখছো? তাহলে এখন ধরো এই দুইটাতে ক্লিক করলে আমার দুইটা ফাংশন রান হবে। আমি আগে এই ফাংশনটা একটা নাম দিয়ে রাখি আমার পছন্দ মতো, ধরো একই ভাবে বাল্ব ওয়ান, বাল্ব ওয়ান নিলাম, এটা দেবে বাল্ব অফ, মানে ফাংশনের নাম একই দিলাম। তাহলে আমরা জানি এখন এই ফাংশনটা আমার লিখতে হবে কোথায়? হেডের মধ্যে, হেডের স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। বাই ডিফল্ট কিন্তু যে অফটা দেওয়া আছে, যে অফটা দেওয়া আছে এই ছবিতে। আচ্ছা গেল। এখন দেখো, তাহলে আমি এই ফাংশনটা, এই চেঞ্জ কালারটাকেও পুরাটাই কমেন্ট আউট, আর আমার দরকার নেই, ডাবল কমেন্ট আউট তুলে দিলাম, পুরাটারই comment out শেষ। আচ্ছা ধরো এখন আমার দুইটা ফাংশন লিখছিলাম আমি, একটা ফাংশন কি বাল্ব অন, এই যে লিখে রাখলাম, ফাঁকা রাখলাম, আর কিছু লিখি নেই, আপনাদের সামনে লিখবো আর কি। আর একটা ফাংশন লিখে রাখলাম বাল্ব অফ। কোথাও না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবে ইনস্ট্যান্ট, এইটা কেন করলেন? এই যে বাল্ব অফ। তার মানে আমি দেখো এই যে বাল্ব অন আর বাল্ব অফ এর ফাংশন তৈরি করে রাখলাম, এই দুইটা আমি এখানে লিঙ্ক করে রাখছি। এই যে বাল্ব অন চাপ দিলে বাল্ব অন ফাংশন রান করবে, আর বাল্ব অফ চাপ দিলে বাল্ব অফ ফাংশন রান করবে। তার মানে এই দুইটাকে আমি আলাদা করে ফেললাম। এই যে তাহলে অন করলে কি হবে দেখেন, এইটাতে তাহলে আমি একটা আইডি দেই ইমেজকে ধরার জন্য, এটা তো আমার ধরতে হবে, তাই না? তাহলে এটা দিলাম বাল্ব নামে একটা আইডি দিলাম। এই সেম ভাবে দেখেন আপনি কি করতে পারেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বাল্ব অন হলে, দেখেন বাল্ব অন হলে কি হবে দেখেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম কি বাল্ব, এই যে ওটা ধরলেন, এটা ধরলেন এই ইমেজটারে। তারপর দেখেন বাল্বের মধ্যে সোর্স নামে অ্যাট্রিবিউট আছে না, আমরা তো দেখছি অ্যাট্রিবিউট চেঞ্জ করা যায়। তাহলে এই এই যে সোর্সের মধ্যে যে জিনিসটা আছে এটাই তো অ্যাট্রিবিউট না? তাহলে আমি সোর্সকে চেঞ্জ করে দিলেই তো হয়ে গেল। তাহলে দেখেন কত মজার এক প্রজেক্ট, দেখেন মানে জাস্ট ট্রিক্স আর কিছু না। কিন্তু সোর্সকে কি করে দিলাম বাল্ব অফ ডট জিআইএফ, বাল্ব অন ডট জিআইএস, অন করলে অন হবে। নামটা আবার দেখে আসি, এই নামে দিচ্ছে, এই যে বাল্ব অফ অন ডট জিআইএফ। তার মানে এখন এই বাটনটা চাপ দিলে দেখেন কি হবে, বাল্ব অন চাপ দিলে বাল্ব অন ফাংশন রান করবে। এটা আমি কি করলাম, ওই বাল্বটাকে ধরলাম, মানে এটাকে ধরলাম, ধরে ওইটার সোর্সকে কি করে দিলাম বাল্ব অন ডট জিএফ নামক পিকচার করে দিলাম। এখন দিতে হয় কিনা, হ্যাঁ বাতি জ্বলে গেছে, দেখছেন? মানে আসলে কি বাতি জ্বলছে? জ্বলে নাই, আমরা ছবি চেঞ্জ করে দিই। আর ইউজার কিন্তু এগুলো বুঝবে না, ইউজার কিন্তু সাধারণ লোক, সে এসে দেখবে ওয়াও দারুন এক্সিলেন্ট, চাপ দিলেই জ্বলে গেল বাতি, ঠিক আছে? আর আপনাকে প্রোগ্রামার হিসেবে এই ট্রিক্স গুলো করতে হবে, যে আমি কিভাবে ইউজারের মন, মানে মনের খায়েশ মেটাতে পারি জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? এটা আপনাকেই চিন্তা করতে হবে। দেখেন বাল্ব ওয়ান চাপ দিলে বাল্ব ওয়ান, কিন্তু এখন আমি নিভাইতে পারতেছি না, অন হতেছে কিন্তু নিভাইতে পারতেছি না। তাহলে বাল্ব নিভানোর জন্য আমি আবার কি করবো, নিভানোর জন্য বাল্ব অফ ডট জিএফ দিয়ে দিব, ওই আইডিটাকে কি করে দিব বাল্ব অফ ডট জিএফ দিয়ে দিব। এই দেখেন বাই ডিফল্ট বাতি নিভানো আছে, অন চাপ দিলাম অন হইলো, কি হলো আবার? ও একটা ভুলে গেছি, একটা বেশি করছি। এই দেখেন বাতি জ্বললো। এন্ড বাল্ব অফ হলে কি হবে, এই বাল্ব অফ ফাংশন রান হবে। এখানে কি আছে, এটাকে ধরো, ধরে সোর্স কি করে দাও, বাল্ব অফ এর ছবিটা দিয়ে দাও,
বুঝছেন? তাহলে এক্সিলেন্ট না জাভাস্ক্রিপ্ট? দেখেন আমরা একটা মানে ছোটখাটো আমাদের নলেজ দিয়ে একটা কত সুন্দর একটা প্রজেক্ট করে ফেললাম, ঠিক আছে? আর আপনি এটা না জানলে কিন্তু এটাও জানতেন না যে কেমনে বাতিটা জ্বালাইতে হয়, ঠিক আছে? আজকে কিন্তু জানলেন। হ্যাঁ, বাল্ব অন, বাল্ব অফ, বাল্ব অন, বাল্ব অফ, বাল্ব অন, বাল্ব অফ। আসলে কি হইতেছে, পিছন দিয়ে এইটা চাপ দিলে এটার ছবি চেঞ্জ হয়ে যেতেছে, আর এটা অফ করলে কি হইতেছে, এটার ছবি চেঞ্জ হয়ে যেতেছে। পিছন থেকে এই কাজটাই হইতেছে। এই, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আরো কিছু জিনিস শিখি। আর কিছু সময় আছে আমাদের, 10 মিনিট। তো দেখেন, তাহলে আমরা এতক্ষণ যে নলেজ গুলো নিলাম, এটা কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট রান করলাম। এখন জাভাস্ক্রিপ্ট এটা কিন্তু আমরা রান করতেছি কার মধ্যে? এইচটিএমএল এর মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে রান করতেছি। কারণ এইটা করা যায় কি, এটা হেডের মধ্যে দেওয়া যায়। আমি বলছি হেডের মধ্যে কখন দিব, তখন আমাকে আগেই বুঝতে হবে যে এটা কি, তখন হেডের মধ্যে দিব। আর যখন আমাকে পরে বুঝতে হবে বিষয়টা কি, তখন আমরা বডির ঠিক আগে দিব। এটা তো আমরা জানলেন। এখন ধরেন এইটা তো গেল এইচটিএমএল এর ভিতরে, তা আপনি তো এটা বাইরে থেকেও দিতে পারবেন সেম ভাবে। দেখেন, এখানে যদি একটা আপনি ফাইল তৈরি করেন, এখানে স্ক্রিপ্ট ডট জেএস নামে, যেহেতু এটা একটা জাভাস্ক্রিপ্ট, তার মানে আমরা জেএস নামে একটা ফাইল তৈরি করবো। দেখেন লেখা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই, এইটার ভিতরেও কিন্তু আপনি এগুলো করতে পারেন, ঠিক আছে? আপনার যে একদম মানে এইচটিএমএল এর মধ্যে হিবিজিবি করে করা লাগবে বিষয়টা তাও না। এই দেখেন, এই যে এখানে যা কাজটা করলাম, এই যে এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা এখান থেকে সব বের করে নিয়ে যাচ্ছি। দেখেন কাট করলাম, তাহলে এখানে কিন্তু নাই। তাহলে এখন কিন্তু আর কাজ করবে না, যে কাজ করতেছে না। তাহলে এখন আমি এখান থেকে বের করে আমি এই এই যে বাইরের যে স্ক্রিপ্ট ডট জেএস, এইটার মধ্যে নিয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করব, কিভাবে আমাদের তাহলে এটা কাজ করবে? সিম্পল, এই স্ক্রিপ্টটাকে আমাদের এইচটিএমএল এর মধ্যে কল করে দিতে হবে। ঠিক যেমন আমরা সিএসএস স্টাইল ডট সিএসএস কে কল করছিলাম না বাইরে থেকে, একই নিয়ম আমরা এখন জাভাস্ক্রিপ্টটাকেও বাইরে থেকে কল করতে পারবো। এই দেখো, এই যে এখন জাস্ট করতে হবে কি, এখন আর স্ক্রিপ্টের ভিতরে লেখার দরকার নেই। স্ক্রিপ্ট সোর্স দিয়ে, যেহেতু আমার এটা হেডেই দরকার, কারণ কি এই জিনিসটা কিন্তু হেডেই লোড হতে হবে, ওই নামটা হেডে দিব। সোর্স দিয়ে ওই নামটা দিয়ে দেবো, স্ক্রিপ্ট সোর্স স্ক্রিপ্ট ডট জেএস। এই, এই যে, এখন আবার আগের মতো গেছে, দেখছেন? তার মানে কোডটাকে আমি কি করে নিলাম, বাইরে নিয়ে গেলাম, যেখানে নিয়ে গেলাম। এখন আপনি দেখেন, এখানে আপনি শুধু জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারেন, এন্ড এখানে বারবার স্ক্রিপ্ট লেখার প্রয়োজন নেই। আপনি সারাদিন জাভাস্ক্রিপ্ট লেখেন, সমস্যা নেই। এটা এখানে কি করা আছে, এর ভিতরে কল করা আছে। তাহলে এটা কল করার সিস্টেম। এখন আমরা দেখব যে আহ, এই এই যে আমরা কল করলাম, তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা সবকিছু রান করতেছি ব্রাউজারে। এখন জাভাস্ক্রিপ্ট কি ব্রাউজার ছাড়া অন্য কোথাও রান করে কিনা? হ্যাঁ করে। এই যে ব্রাউজারে রান করতেছে, অন্য কোথাও করবে। যেমন ধরেন আমার কম্পিউটারে নোট জেস ইনস্টল দেওয়া আছে, এই দেখেন আমি আপনাদের দেখাই। এই যে প্রোগ্রামস, আপনারা ইনস্টল করতে হবে। এই যে খেয়াল করেন, একটা নোট জেস, এই দেখেন, এই যে নোট জেস দেখছেন। এই নোট জেস যার কম্পিউটার ইনস্টল দেওয়া থাকবে, এটা লিনাক্সও সাপোর্ট করে, উইন্ডোজে সাপোর্ট করে, ম্যাকে সাপোর্ট করে, সব জায়গায় সাপোর্ট করে। মানে যে জায়গায় এই নোট জেস থাকবে, ওই কম্পিউটারে কি করতে পারবে, জাভাস্ক্রিপ্ট রান করতে পারবে। তারপরে আমার কম্পিউটারে নোট জেস ইনস্টল করা আছে, আপনাদের যদি না থাকে কি করবেন আমি দেখা দিচ্ছি। নামাই নিবেন, এখান থেকে যাবেন, এখানে যাওয়ার পর এখানে আপনারা ডাউনলোড অপশন পাবেন। এই যে ডাউনলোড, যাওয়ার পর দিবেন কি, প্রিভিল ইনস্টলার দিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা। প্যাকেজ ম্যানেজার দিয়ে আপনারা এখন করতে পারবেন, এটা অনেক অ্যাডভান্স। প্রিবিল্ড, এই যে আপনি কোন ভার্সনটা, এলটিএস নেবেন সবসময়। কারেন্ট অনেক সময় বেশি থাকে, কিন্তু এলটিএসটা কি সবচেয়ে স্টেবল, এই জন্য লাস্ট এলটিএস টা হবে। নামা এই যে উইন্ডোজের জন্য 64 বিট ভার্সনের 64, 32 হলে 32, 86, তাহলে আমি 64। আর যদি আইফোন এই যে ম্যাকবুক হয় তাহলে কি আর্ম 64, ঠিক আছে? তাহলে আমরা দিলাম 64 উইন্ডোজ। এই যে ডাউনলোড করলে আপনি এই ফাইলটা নামতে থাকে, ঠিক আছে? পরে ওটাকে ইনস্টল করবেন, বাস তাহলেই হবে। আমার কম্পিউটার ইনস্টল আছে, এই জন্য আমি কি করতে পারবো, এতক্ষণ কিন্তু সব রান করছিলাম কোথায়, মানে আমি এই ফোল্ডারের মধ্যে লেখার পর এইটাকে ব্রাউজারে নিতে হবে, তারপর রান করে। কিন্তু আমি চাইলে কিন্তু দেখেন,
এই ভিতরেও রান করতে পারবো। দেখি আমাদের নোড আছে কিনা আগে। নোড জেস নোড ভার্সন এভাবে দেখলে হয়। এই যে ভার্সন দেখাচ্ছে, তারপর নোড আছে। আর আমি চাইলে দেখেন উইন্ডোজের যে টার্মিনাল সিএমডি, উইন্ডোজের টার্মিনাল সিএমডি, এই যে কমান্ড প্রম্পট, এখানেও কিন্তু নোড রান করতে পারি। দেখেন যে নোড ভার্সন আছে, যে নোড আছে। যদি আপনার থাকে ইনস্টল করা তাহলে এটা দেখাবে। তারপরে এইখানে আমি যে কোনো কিছু রান করতে পারবো। ঠিক আছে, মজার বিষয়টা এইখানেই। তারপরে দেখেন আমি এই যে স্ক্রিপ্ট ফাইলটাকে এতক্ষণ কি করতেছিলাম, এই ফাইলটাকে রান করতে হলে আমাকে ব্রাউজারে নেওয়া লাগতেছে, তাই না? কিন্তু আমি দেখেন এখানে একটা কনসোল ডট লগ লিখলাম, ধরেন লিখলাম যে রানিং ফ্রম সার্ভার, মানে পিছনের কম্পিউটার থেকে রান করছে, মানে ওই ব্রাউজার না, আমার কম্পিউটার থেকে রান করতেছে। এখানে সার্ভার লিখলাম, আমার কম্পিউটার যেহেতু সার্ভার, সার্ভার লিখলাম। এই যে তাহলে এই কোডটা এখন রান করবো আমরা কোন রকম ব্রাউজারে নেওয়া ছাড়াই। তাইলেও কিন্তু আমরা করতে পারবো। কেমনে? আমি এই ফোল্ডারের মধ্যে আছি না, তাহলে এই ফোল্ডারের মধ্যেই আমার এই যে টার্মিনাল দেখে নিচে ওপেন করা আছে। আমি এই ফোল্ডারের মধ্যে নোট লিখে যদি ওই স্ক্রিপ্ট ডট জেসটা দিয়ে দিই, তাইলেও আমার ওই এটা রান করবে। দেখেন রানিং ফ্রম সার্ভার, দেখছেন? এটা রান করলে কিভাবে? এই যে এখান থেকে রান করতেছে। তাহলে আমি যদি এখানে চেঞ্জ করি রানিং ফ্রম সার্ভার 2 দেই, হ্যাঁ সেভ দিলাম, এই দেখেন কারণ ওইটাই আসবে। এই যে আবার এটা রান করলাম, নোড স্ক্রিপ্ট ডট জেস, এই দেখেন রানিং ফ্রম সার্ভার 2, দেখছেন? তার মানে এই এখন এখন জাভাস্ক্রিপ্ট কোথায় রান করতেছে বলেন তো? এটা কিন্তু ওই কম্পিউটার, ওই এখানে যদি রান করতো তাহলে এইটার কনসোলে পাবো, এইটার কনসোলে আসবে, যে এখানে আসবে। এখানেও পাচ্ছে কেন বলেন তো? এখানেও পাওয়ার কারণ কি? দেখেন এই জাভাস্ক্রিপ্টটা তো আবার আমরা এখানে কলও করে রাখছি, এখানে এই যে। তার মানে এই ব্রাউজারও নিয়ে কি করতেছে, এই জাভাস্ক্রিপ্টটা পড়তেছে। আবার কি আমি যখন নোট দিয়ে এটা কমেন্ট করলাম তখন কি সার্ভারও এটা পড়তে পারলো। তাহলে আমরা একটা কাজ করি, একটা গোপন কাজ করি। ধরেন একটা ফাইল রান করবে সার্ভারে, একটা ফাইল রান করবে ক্লায়েন্টে, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ক্লায়েন্ট আর কোনটা সার্ভার। ঠিক আছে, ধরেন এই স্ক্রিপ্টটা রান করবে সার্ভারে, সার্ভার থেকে এটা এনে থাকলো, এটা আমরা কমেন্ট করি সার্ভারে, এই যে। কিন্তু তার মানে এটা সার্ভার থেকে রান করবে, তার মানে আমাকে এটাকে ডিটাচ করে দিলাম, এখানে আমার দরকার নেই। ওটা তো সার্ভার থেকে রান করবে। আর এইটা রান করলে ধরেন এই যে ভিতরে কনসোল লগ রানিং ফ্রম ক্লায়েন্ট কম্পিউটার, মানে এটা আমার ব্রাউজারে রান করবে। ঠিক আছে, এখন দেখেন মজাটা ঘটবে। এখন আমি এখানে HTML এ কল করছি কোনটা, এই স্ক্রিপ্টের মধ্যে এই রানিং ফ্রম ক্লায়েন্ট কম্পিউটার এইটা রান করবে, কিন্তু এইটা রান করবে সার্ভারে। দেখেন এই যে আমি যেটা রিলোড দিই, দিলাম, রানিং ফ্রম ক্লায়েন্ট কম্পিউটার, দেখছেন? মানে এটা কোথা থেকে রান করতেছে, এটা ব্রাউজারে আসার পর রান করতেছে। কিন্তু এটা এটা তো ক্লায়েন্টে রান করলো, কিন্তু এইটা দেখেন এই যে এই স্ক্রিপ্টটা, এটা আমরা রান করবো কোথায়? এই মানে আমার এই টার্মিনাল কিন্তু আমার কম্পিউটারের মধ্যে অবস্থিত, এটা কিন্তু বাইরে অবস্থিত না। এখন রান করবে দেখেন রানিং ফ্রম সার্ভার টু, দেখেন ঠিক। ঠিক আছে, তারপরে এইটাকে রান করছি সার্ভারে, আর এই ভিতরেটা রান করছি কোথায়? ক্লায়েন্ট। আপনি বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্ট কিন্তু বর্তমানে আর শুধু ওই ব্রাউজারে যে রান করে বিষয়টা তা না। আমি দেখেন আমি কিন্তু একটা যোগ বিয়োগ করলেও কিন্তু সার্ভার এটা চলবে। এই দেখেন কনসোল ডট লগ দিয়ে আপনি যদি এমন করেন যে 10+10, এই দেখেন 10+10 20 হওয়ার কথা, এই যে আমি ক্লিয়ার করে দিলাম। এই আবার দেখেন এই যে নোট দিয়ে এটা রান করবে স্ক্রিপ্ট ডট জেএস, এই যে এখন দেখেন কনসোল ডট লগ 10+10 তাহলে 20 হবে। তাহলে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেখছেন? এটা কিন্তু যোগ করতে পারতেছে। দেখেন রান করলেই 20, দেখছেন 20 আসলো। তার মানে কনসোল ডট লগ তো করছে, তারপর আবার ভিতরে দেখলে 10+10 করা আছে, তাহলে আমাকে 20 করতে হবে। আগে 20 করলো, পরে 20টাকে কি করে দিল, প্রিন্ট করে দিল। ঠিক আছে, তার মানে জাভাস্ক্রিপ্ট এখন সব জায়গায় রান করে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজারে রান করে, সার্ভারে রান করে, তার মানে কি আমরা এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট কি করতে পারি, অনায়াসে বানিয়ে ফেলতে পারি। ঠিক আছে, কারণ যেহেতু এখন আগে এটা তো জাভাস্ক্রিপ্ট আর আগের মতো নাই, এখন কিন্তু সে ফ্রন্ট এন্ডে রান করে, ব্যাক এন্ডে রান করে। আমরা দেখলাম যে সার্ভারে চলতেছে, সার্ভারে চলার অর্থ কি? আমি এখন পিছন থেকে ডাটাবেজের সাথে কানেক্ট দিতে পারবো, পিছন থেকে বিভিন্ন লজিক দিতে পারবো,
পিছন থেকে বিভিন্ন রকম কারসাজি করতে পারবো, ঠিক আছে। আবার ফ্রন্ট এন্ড থেকেও কারসাজি করতে পারবো, ফ্রন্ট এন্ড থেকেও আমি ডিসাইড করতে পারবো ক্লায়েন্ট কি করবে না করবে, ক্লায়েন্ট কোনটা করলে কি হবে, কোনটা রিকোয়েস্ট দিলে কোন দিকে রিকোয়েস্ট যাবে। আবার আবার রিকোয়েস্টটা নিয়ে কি করতে পারবে, এও প্রসেস করতে পারবে। তার মানে একই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ কত জায়গায় চলে, সব জায়গায় চলতেছে, বিষয়টা হলো এমন। তবে কিছু কিছু জিনিস এইখানে কাজ করবে না, যেমন এখানে কিন্তু অ্যালার্ট কাজ করে। অ্যালার্ট হচ্ছে ব্রাউজারের একটা বিষয়। তার মানে আপনি এইখানে অ্যালার্ট লিখলে অ্যালার্টটা কাজ করবে। দেখেন হ্যালো, এই যে হ্যালো আসছে, দেখেন এই যে হ্যালো আসছে, রিলোড দেন, এই যে হ্যালো, দেখছেন। কিন্তু সার্ভারে কিন্তু অ্যালার্ট কাজ করবে না, কারণ সার্ভারে কিন্তু অ্যালার্ট বলতে কিছু নাই। এরকম কিছু পার্থক্য আছে। এই যে এটা সার্ভার, এখানে অ্যালার্ট দিলাম, কিন্তু এখানে কোনো কিছুই হবে না। এখানে হইলো কেন, এটা তো ওইটার জন্য হইলো, যে এটার জন্য। এটা বাদ দিয়ে দাও। ওকে, এখন দেখো সার্ভারে কিন্তু হবে না। এই যে সার্ভারে নোট দিয়ে যখন স্ক্রিপ্ট রান করলাম, এখানে কিন্তু কোনো অ্যালার্ট আসবে না, এরর আসছে। তার মানে কি অ্যালার্ট নামে কোনো ফাংশন সার্ভারে নাই। কিছু কিছু জিনিস আছে, এই যেমন ডকুমেন্ট ডট রাইট, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমরা লিখছি না, এগুলা এগুলা কিন্তু ব্রাউজার স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। তার মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন এই কোডটা আমরা লিখবো, তখন এটা কোথায় রান করতে হবে বলেন তো ইয়ে ভাই? তখন লিখতে হবে এটা ক্লায়েন্টে, ঠিক আছে, মানে ক্লায়েন্টে। কারণ এই গেট এলিমেন্ট বাই আইডি মানে কি, এটা তো ক্লায়েন্টের বিষয়। আমরা আইডি তো সার্ভারে নেই, আইডি কোথায় আছে, ক্লায়েন্টে। তার মানে এই কোডটা আপনি সার্ভারে কি করতে পারবেন না, রান করতে পারবেন না। শুধুমাত্র সার্ভারে যেটা রান করতে পারবেন ওইটা সার্ভারে চলবে, আর ক্লায়েন্টে যেটা রান করতে পারবেন সেটা ক্লায়েন্টে চলবে, ঠিক আছে। এই যে এই কোডগুলো যে আমি যে করছি, এই ডট স্টাইল ডট ফন্ট সাইজ, গেট এলিমেন্ট বাই আইডি, এই যে এই অ্যালার্ট, এগুলো কোনো কিছুই কি করবে না, সার্ভারে কাজ করবে না। এইটাই হচ্ছে ডিফারেন্স, বেসিক ডিফারেন্স। মানে কিছু কিছু ফাংশন ব্রাউজারে আছে, ব্রাউজারে কাজ করে, আর কিছু কিছু ফাংশন ব্রাউজারে নাই, সার্ভারে নাই, সার্ভারে কাজ করে, বিষয়টা লেগে। কিন্তু এমন না যে জাভাস্ক্রিপ্ট চেঞ্জ হয়ে গেছে, কনসোল ডক লগ কিন্তু ঠিক কাজ করে, কারণ এটা তো সব জায়গায় আছে, এরকম বিষয়টা। আবার আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করেন, কোন একটা লজিক দেন, কোন একটা অ্যালগোরিদম লেখেন, সবই কিন্তু কি সার্ভারেও চলবে, আবার কি ক্লায়েন্টেও চলবে। এইটা হলো জাভাস্ক্রিপ্টের মজা, এটাই হলো মার্নেস টেকের মজা। মানে আমরা আগার থেকে গোড়া পর্যন্ত সবকিছু কি শিখবো, জাভাস্ক্রিপ্ট। তাহলে আজকে আশা করি আপনাদের ক্লাসটা আনন্দদায়ক হয়েছে, কিছুটা বুঝছেন। আর না বুঝলে এখন প্রশ্ন করেন, আমরা তাহলে শেষ করে দেবো, ঠিক আছে। আচ্ছা।